অস্ট্রিয়ার একজন লোক ২৪ বছর ধরে একটা ভয়ঙ্কর কথা সবার থেকে গোপন রাখছে, কিন্তু তার এই গোপন কথা যখন ফাঁস হয় তখন পুরো পৃথিবী এটাতে হতবাক হয় এবং তার এই গোপন কথাটা পৃথিবীর বিভিন্ন পত্রিকায় শিরোনাম হয়। ২৮ অগস্ট ১৯৮৪ সালে একটা ১৮ বছরের মেয়ে যার নাম এলিজাবেথ নিখোঁজ হয়। তার নিখোঁজ হওয়ার প্রথম দিনে তার পরিবার এবং তার বন্ধু বান্ধব তাকে খোঁজার অনেক চেষ্টা করে, কিন্তু একদিন পরও যখন তারা এলিজাবেথের কোনো খোঁজ পায় নাই তখন তারা তাদের আমস্টেটেন শহরের স্থানীয় যে থানা ওইখানে গিয়ে এলিজাবেথের নামে একটা মিসিং রিপোর্ট ওপেন করে। পুলিশ তার নিখোঁজ হওয়ার খবর জানতে পেরে তাদের শহর এবং এর আশপাশের এরিয়াকে সার্চ করা শুরু করে দেয়। তাকে প্রায় ৩ সপ্তাহ ধরে খোঁজার পরও পুলিশ তার কোনো দেখা পায় না, এমনকি পুলিশ কোনো লিডও পায় না যেটা কোনোভাবে এক্সপ্লেইন করবে যে এলিজাবেথ কোথায় গেছে। কিন্তু শেষমেশে এলিজাবেথ নিখোঁজ হওয়ার প্রায় ১ মাস পরে পুলিশ ফাইনালি একটা লিড পায়। এলিজাবেথের বাপ মা থানায় আসে এবং তারা জানায় যে তারা তাদের মেইলে এলিজাবেথ থেকে একটা নোট পাইছে। নোটটাতে এলিজাবেথ বলে যে তার কাছে আর তার বাবা মার সাথে থাকা একদমই ভালো লাগতেছিল না এবং তাই সে তাদেরকে ছেড়ে চলে যায়, এবং সে স্পেসিফাইও করে যে তাকে যাতে তার বাবা মা খুঁজতে না আসে। আর সে তার বাবা মাকে থ্রেটও দেয় যে যদি সে বুঝতে পারে যে তারা তাকে খোঁজার চেষ্টা করতেছে তাহলে এলিজাবেথ পুরো দেশ ছেড়েই চলে যাবে। এই নোটটা দেখবার পর পুলিশের ফার্স্ট কোয়েশ্চেন ছিল এলিজাবেথের বাবার কাছে এবং জানতে চাই যে তাদের মতে নোটটা কি রিয়েল কিনা। এটাতে এলিজাবেথের বাবা মা রেসপন্ড করে দ্যাট হ্যাঁ, ইট সিমস রিয়েল বিকজ এখানে যে হ্যান্ডরাইটিংটা ওইটা এলিজাবেথের সাথে ফুললি ম্যাচ হয়। এলিজাবেথের বাবা এটাও সাজেস্ট করে পুলিশকে যে সে হয়তো কোনো কাল্ট এ জয়েন করার জন্য তাদেরকে ছেড়ে চলে যায়, আর ওই সময়ে কাল্টে জয়েন করা খুব মোটামুটি কমন একটা জিনিস ছিল। তার বাবার মতে সে নিখোঁজ হওয়ার আগে এরকমই কাল্টে তার অনেক বেশি ইন্টারেস্ট চলে আসছিল, কিন্তু পুলিশ তো শুধু এলিজাবেথের বাপ মার কথা শুনে ইনভেস্টিগেশনটা শেষ করতে পারবে না, তাই তারা পুলিশ স্টেশন থেকে চলে যাওয়ার পর পুলিশ বিভিন্ন মানুষ থেকে সাক্ষাৎকার নেওয়া শুরু করে। ইন্টারেস্টিংলি পুলিশ যখন এলিজাবেথের বন্ধু বান্ধব বা তার আত্মীয়দের থেকে জিজ্ঞেস করে যে এটা কি সম্ভব যে এলিজাবেথ একটা কাল্ট জয়েন করার জন্য তার ফ্যামিলি ছেড়ে চলে যাবে, সবাই বলছে এটা একদমই সম্ভব না। এলিজাবেথের এই টাইপের জিনিসে কোনো ইন্টারেস্ট ছিলই না, সে খুব চুপচাপ থাকতো, তার মতো করে সে চলতো এবং সে কখনোই কোনো কাল্ট জয়েন করার কথা কারো কাছেই মেনশনও করে নাই। তো পুলিশ যখন তার বাবা মা এবং তার আত্মীয়দের থেকে বিভিন্ন মতামত পায় তখন তারা সিদ্ধান্ত নেয় যে এই কেসটাকে তাদের আরো ভালোভাবে ইনভেস্টিগেট করা লাগবে। তাই তারা ঠিক করে যে এলিজাবেথ নিখোঁজ হওয়ার আগে তার সাথে কি হয়েছে তারা এটা নিয়ে তদন্ত করবে। পুলিশ গবেষণা করে জানতে পারে যে এলিজাবেথ 7 ভাই বোনের মধ্যে একজন এবং তারা সবাই একসাথে থাকে। এলিজাবেথের বাবা একজন সাকসেসফুল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং রিয়েল এস্টেট ডেভেলপার ছিল, যাকে তার লোকাল টাউনে মোটামুটি সবাই অনেক বেশি সম্মান করত। এলিজাবেথের মা রোজম্যারি মাত্র 17 বছর বয়সে এলিজাবেথের বাবার সাথে বিয়ে করে। রোজম্যারি পুরো টাইম বাসায় থাকতো আর তার মেইন কাজ ছিল বাচ্চাদেরকে টেক কেয়ার করা। সে কোনো প্রফেশনাল কাজে ইনভলভ ছিল না। সারফেস লেভেলে বা বাইরের থেকে দেখলে মনে হয় যে এই ফ্যামিলিটা একদম নর্মাল, কিন্তু পুলিশ যখন তাদেরকে নিয়ে ভালোভাবে তদন্ত করে তখন তারা জানতে পারে যে বন্ধ দরজার ভিতরে অনেক ঝামেলা আছে। পুলিশ জানতে পারে যে এলিজাবেথের বাবা হি ওয়াজ অ্যাকচুয়ালি আ রুথলেস অথরিটারিয়ান। এলিজাবেথের পরিবারের সবাই তাকে অনেক বেশি ভয় পাইতো। এলিজাবেথের বাবা তার সব বাচ্চা এবং তার স্ত্রীকে ইচ্ছা মতো মারধর করত। এই পুরা পরিবারে শুধু একজনই ছিল যে তার এগেইনস্টে কথা বলতো এবং এই মারধরকে ইজিলি মেনে নিত না, এন্ড দ্যাট ওয়াজ এলিজাবেথ। তাই এলিজাবেথ এবং তার বাবার মধ্যে প্রায় ঝগড়া হইতো, আর এলিজাবেথের বাবা তাকে শাস্তি দেওয়ার জন্য সে তার থেকে তার সব জিনিস নিয়ে নিত এবং তাকে অনেক দিনের জন্য তার কোনো ফ্রেন্ডের সাথে দেখা করতে দিত না। আর এক স্টেজে গিয়ে এলিজাবেথের মনে হয় যে এই টক্সিক রিলেশনশিপটা ও আর সহ্য করতে পারতেছে না। তো ও যখন 16 বছর বয়স হয় ও ওর ফ্যামিলি ছেড়ে পালাই যায়। জাস্ট টু বি ক্লিয়ার, এটা ওর রিসেন্ট যে নিখোঁজ হওয়ার ঘটনা এটারও 2 বছর আগের কথা, দুইটাই কিন্তু সেম না। এলিজাবেথ অস্ট্রিয়ার ক্যাপিটাল সিটি ভিয়েনাতে চলে যায়, কিন্তু সে তখনও মাত্র 16 বছর বয়সের ছিল। সো শি ওয়াজ টেকনিক্যালি আ মাইনর। আর ওইখানের লোকাল যে অথরিটিস ওরা যখন এলিজাবেথকে খুঁজে পায় তখন তারা তার বাবা জোসেফকে ইনফর্ম করে এবং সে তাকে আবার বাসায় নিয়ে আসে। কিন্তু পুলিশ যখন জানতে পারে যে এলিজাবেথ এরকম কাজ আগেও করছে, তার আগেও ফ্যামিলি ছেড়ে চলে যাওয়ার হিস্ট্রি আছে, তারা ভাবছে যে এটা এলিজাবেথ আবার করতেছে। সো পুলিশ ভাবছে যে এখানে কোনো টাইপের কিডন্যাপিং বা অন্য কোনো মালয়েশিয়াস ইন্টেন্টের কোনো অ্যাঙ্গেল এখানে ছিল না। ইট ওয়াজ সিম্পলি আ কেস অফ এলিজাবেথ রানিং অফ ফ্রম হার ফ্যামিলি। আর এলিজাবেথের কেস অনেক দিন খোলা রাখার পরও পুলিশ তাকে নিয়ে কোনো লিড পায়নি।
তো প্রায় 1 বছর পর পুলিশ এলিজাবেথের কেসটা বন্ধ করে দেয়, কিন্তু 24 বছর পর এমন কিছু একটা হয় যেটার কারণে এলিজাবেথের কেস আবার রিওপেন হয়। 19 এপ্রিল 2008 সালে কার্স্টেন নামের এক মেয়েকে আমস্টারডামের লোকাল হসপিটালে আনা হয়। ডাক্তাররা প্রথম যখন কার্স্টেনকে দেখে তারা অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ তার ত্বক এতটাই ফ্যাকাশে ছিল যে ওটা প্রায় স্বচ্ছ ছিল। আর এই 19 বছরের মেয়েটাকে তারা এক্সামিন করে দেখলো যে তার অনেক সিরিয়াস হেলথ ইস্যুস আছে। She was constantly having seizures and she was also suffering from kidney and lung failure. এই সব কিছুর মধ্যেই কার্স্টেন was completely unconscious. So তাকে বাঁচানোর জন্য the doctors had to put her in a medically induced coma. কিন্তু ডাক্তাররা বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করবার পরেও কার্স্টেনের এই রোগ হওয়ার কারণ কি তারা এটা জানতে পারে নাই। আর এটা জানা অনেক ইম্পর্টেন্ট ছিল, কারণ তারা যদি রোগের কারণটা ঠিকমতো জানতে না পারে তারা কার্স্টেনকে ভালোভাবে ট্রিট করতে পারবে না। প্রথমে ডাক্তাররা ভাবছে যে এটা হয়তো কোনো রকমের জেনেটিক রোগ হবে, তাই তারা অস্ট্রিয়ার যে মেডিকেল ডাটাবেস আছে ওইটার মধ্যে কার্স্টেনের নাম লিখে সার্চ করে, কিন্তু তারা দেখতে পারে যে কার্স্টেনের নাম এই ডাটাবেসে ছিলই না। কিন্তু এটা দেখে ডাক্তাররা অনেক শকড হয়ে যায়, কারণ অস্ট্রিয়ার যত মানুষ আছে সবার নাম এই ডেটাবেসে থাকে। সো ব্যাপারটা পুরো এরকম ছিল দ্যাট দিস গার্ল অ্যাপিয়ার্ড আউট অফ থিন এয়ার। আর তার পাশাপাশি ডাক্তাররাও ডিটেক্ট করতে পারতেছিল না যে কার্স্টেনের এত সিরিয়াস রোগ হওয়ার কারণটা কি। তাই ডাক্তাররা ঠিক করে কার্স্টেন যার সাথে হসপিটালে আসছে তাদেরকে তার সাথে ঠিকভাবে কথাবার্তা বলতে হবে, যাতে তারা জানতে পারে যে কার্স্টেনের কি টাইপের মেডিকেল কন্ডিশন ছিল। তাকে যে আনছে সে একজন বয়স্ক লোক ছিল যে ওয়েটিং রুমে বসেছিল। ডাক্তাররা তার কাছে যাওয়ার পর সে বলে যে সে কার্স্টেনের দাদা, কিন্তু এর বাইরে সে আর কোনো নতুন ইনফরমেশন ডাক্তারদেরকে দেয় না। ডাক্তাররা তার মেডিকেল কন্ডিশন নিয়ে জিজ্ঞেস করার পরেও এই বয়স্ক লোকটার আনসারগুলো অনেক শর্ট ছিল, অনেক রুড ছিল, আর সে যত তাড়াতাড়ি পারে সবসময় চেষ্টা করতো কনভারসেশনটাকে শেষ করে দিতে। এর মধ্যে একটা ডাক্তার তাকে স্পেসিফিক্যালি জিজ্ঞেস করে যে কার্স্টেনের কি কোনো আন্ডারলাইং মেডিকেল কন্ডিশন ছিল নাকি, কিন্তু সে বারবার একই আনসার দেয়। সে বলে যে এই ব্যাপারে সে কিছু জানে না। কিন্তু তার সাথে কথা বলে ডাক্তারদের মনে হচ্ছিল যে সে যা বলতেছে সে তার থেকে বেশিই জানে। আর ও যে ডাক্তারদের সাথে কোঅপারেট করতেছিল না, এটাতে ডাক্তাররা অনেক বেশি বিরক্ত হয়, কারণ তার ইনফরমেশন উপর বেস করে কার্স্টেনের জীবন বাঁচানো সম্ভব। আর একই টাইমে ডাক্তাররা এটাও ভাবতেছিল যে এটা কিরকম দাদা who seemed genuinely disinterested in saving his own granddaughter। আর এইসব যখন হচ্ছিল একটা ডাক্তার অনেক বিরক্ত হয় আর ও ডিসাইড করে যে ও পুলিশকে এই ব্যাপারটাতে ইনভলভ করবে। এই কেসটা অনেক বেশি উইয়ার্ড ছিল যে তারা এটাকে একটা নর্মাল কেস হিসেবে ট্রিট করবে। তো পুলিশ হসপিটালে আসে আর তারা দেখে অবাক হয় যে এই বয়স্ক লোককে তারা অলরেডি অনেক ভালো করেই চিনে। এই বয়স্ক লোকটা ছিল ইয়োসেফ ফ্রেটজেল। 24 বছর আগে যে মেয়েটা গায়েব হয়ে যায় এটাই ছিল তার বাবা। ইয়োসেফকে হসপিটালে দেখে পুলিশ তাকে জিজ্ঞেস করে যে সে ওইখানে কি করতেছে। এটার উত্তরে সে বলে কিছুক্ষণ আগে সে যখন তার বাসার দরজা খুলছিল ওইটার ফ্রন্ট স্টেপে সে একটা মেয়েকে দেখতে পায় যাকে সে আজকের আগে কখনোই দেখে নাই। আর সে এটাও বলে যে মেয়েটার সাথে সে এলিজাবেথের একটা নোট পায়। নোটটাতে এলিজাবেথ ডিরেক্টলি ইয়োসেফকে অ্যাড্রেস করে লিখে, আর সে বলে যে এটা আমার মেয়ে আর তুমি ওর দাদা। সে এটাও বলে যে তাকে ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যাওয়াটা অনেক বেশি জরুরি, কিন্তু এলিজাবেথের কাছে এটার সামর্থ্য নাই। তাই সে তার বাবা জোসেফ এবং তার মা রোজমেরি দুইজনকেই রিকোয়েস্ট করে যে তারা যাতে কার্স্টেনকে হসপিটালে নিয়ে যায় এবং তার জন্য একটা ভালো ট্রিটমেন্ট পাইতে পারে এমন একটা ব্যবস্থা করে দিত। পুলিশ ইয়োসেফের আনসার শুনে পুরোপুরি কনভিন্সড হয় নাই, কিন্তু তারা ঠিক করে যে এখন ওর সাথে কথা বলার টাইম না। এখন সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে তারা এলিজাবেথের সাথে যোগাযোগ করতে পারে, কারণ এলিজাবেথ যদি হসপিটালে আসে তাইলে হয়তো সে বলতে পারবে যে কার্স্টেনের এরকম অবস্থা হওয়ার পিছনে কারণ কি, আর এরপর ডাক্তাররা কার্স্টেনের ট্রিটমেন্ট ভালোভাবে করতে পারবে। সো আমস্টারডাম এর পুলিশ বিভিন্ন মিডিয়া ধরে এলিজাবেথের সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করে। তারা রেডিও আর টিভিতে অ্যাড দেয়। তারা বেসিক্যালি এলিজাবেথকে আপিল করে যে প্লিজ তুমি আমাদের সাথে যোগাযোগ করো, তোমার মেয়েকে যদি বাঁচাইতে হয় তোমার থেকে হসপিটালে আসতেই হবে। আর পুলিশরা এই মেসেজগুলা
দেওয়ার রেজাল্ট হচ্ছে দ্যাট ইট ফাইনালি ওয়ার্ক। কারণ এক সপ্তাহ পর এলিজাবেথ তার বাবা ইয়োসেফকে নিয়ে হসপিটালে আসে। তাদেরকে একসাথে দেখে ডাক্তাররা জিজ্ঞেস করে যে ইয়োসেফ এলিজাবেথকে কোথায় পাইছে, কিন্তু ইয়োসেফ এটা নিয়ে কোনো আনসার দেয় না। আর তারা সরাসরি ওই রুমের মধ্যে চলে যায় যেখানে কার্স্টেন অ্যাডমিটেড ছিল। ওইখানেও ডাক্তাররা এলিজাবেথকে দেখে অনেক বেশি সারপ্রাইজড হয়। ফার্স্ট গ্ল্যান্সে যখন ডাক্তাররা এলিজাবেথকে দেখে তারা আরো বেশি শকড হয়ে যায়, কারণ কার্স্টেনের যে টাইপের স্কিন কন্ডিশন ছিল যে ওইটা অনেক ফ্যাকাশে ছিল, এলিজাবেথেরও স্কিন সেম ছিল। আর এলিজাবেথের বয়স যেখানে 42 বছরের হওয়ার কথা, তাকে দেখে মনে হচ্ছিল যে তার বয়স 60 বছরের থেকেও বেশি। তার পাশাপাশি এলিজাবেথের পশ্চারও অনেক খারাপ ছিল। ওকেও দেখে মনে হচ্ছিল যে ও ডাক্তারদের সাথে কথা বলাতে একদমই ইন্টারেস্টেড না, কারণ সে কোনো ডাক্তারের সাথে চোখে চোখ মিলাচ্ছিল না। ও জাস্ট নিচের দিকে তাকাইছিল আর কার্স্টেনের দিকে তাকাচ্ছিল। এলিজাবেথ কার্স্টেনের দিকে তাকায় আছে। এরকম এক অবস্থায় একজন ডাক্তার তাকে জিজ্ঞেস করে, তুমি কি কিছু জানো যে তোমার মেয়ের কি প্রবলেম আছে? প্লিজ টেল আস সামথিং সো দ্যাট উই ক্যান ট্রিট হার। কিন্তু ডাক্তাররা তাকে প্রশ্ন করবার পরও এলিজাবেথ কোনো উত্তর দেয় নাই। She was silent the whole time. এক পর্যায়ে গিয়ে এলিজাবেথ আর প্রশ্নগুলা নিতে পারে নাই আর ও রুমের থেকে বের হয়ে যায়। আর তার পিছনে তার বাবা ইয়োসেফও বের হয়। আর তারা যখন কার্স্টেনের হসপিটাল রুম থেকে বের হয় তখন তারা দেখে যে পুলিশ তাদের জন্য ওয়েট করতেছে, কারণ ইয়োসেফ আর এলিজাবেথ যখনই হসপিটালে আসে ডাক্তাররা এই ব্যাপারটা পুলিশদেরকে জানাই দেয়। আর তাই তারা হলেই ওদের জন্য ওয়েট করতেছিল। তাদেরকে সাথে সাথে পুলিশ স্টেশনে নেওয়া হয়, কারণ পুলিশের তাদের দুইজনের জন্যই অনেক প্রশ্ন ছিল। তাদের দুইজনকেই আলাদা আলাদা রুমের মধ্যে রাখা হয় এবং তারা প্রথমে এলিজাবেথের ইন্টারভিউ নেয়। শুরুর দিকে এলিজাবেথ হসপিটালে যেরকম ছিল সে পুলিশ স্টেশনও একই টাইপের ব্যবহার করতেছিল। তাকে যতই প্রশ্ন করা হোক শি স্টেড সাইলেন্ট দ্য হোল টাইম। তারা এলিজাবেথকে অলমোস্ট 5 ঘন্টার মতো কোয়েশ্চেনিং করে, কিন্তু তাও এলিজাবেথ কিছু বলে না। ফাইনালি পুলিশ তাকে রিমাইন্ড করে যে তোমার মেয়ের যদি কোনো আন্ডারলাইং হেলথ কন্ডিশন থাকে, তুমি যদি আমাদেরকে এটা না বলো আর ওর যদি কিছু হয়ে যায় তাহলে এটার দায়ভার কিন্তু তোমার। তারা বলে যে তারা এলিজাবেথের এগেইনস্টে ক্রিমিনাল অ্যাকশনও নিবে, এটা মার্ডার বাই নেগলেক্টের আন্ডারে পড়তেছে। সো এই সব কিছু শুনবার পর ফাইনালি এলিজাবেথ ক্র্যাকড। আর ও খুব চিকন আর উইক ভয়েসে বলে যে ঠিক আছে, তোমরা যা জানতে চাও আমি তোমাদেরকে সব বলবো, কিন্তু আমার জাস্ট একটা কন্ডিশন আছে, আর ওইটা হচ্ছে আমার যাতে আমার বাবা ইয়োসেফকে আর কখনো দেখতে না হয়। এলিজাবেথ তার কন্ডিশনটা দেওয়ার সময়ও পুলিশ বুঝতে পারে যে ও অনেক বেশি ভয়ের মধ্যে ছিল। তো পুলিশ এলিজাবেথের কন্ডিশনে সাথে সাথে রাজি হয়ে যায় এবং তারা বলে যে ঠিক আছে, তুমি সবকিছু সত্যি করে আমাদেরকে বলো, তোমার বাবাকে তোমার আর কখনোই দেখতে হবে না। তো এলিজাবেথ একটা দীর্ঘ শ্বাস নেয় এবং সে তার সাথে গত 24 বছরে কি হয়েছে তা পুলিশকে বলে। এলিজাবেথের গত 24 বছরের গল্প এতই ভয়ঙ্কর ছিল যে পুলিশ শুরুতে এটা বিশ্বাসও করতে পারে নাই। তো যখন তারা তদন্ত করে দেখে যে সবকিছু ঠিক আছে, তখন এলিজাবেথের গল্পটা অস্ট্রিয়ায় এবং বিভিন্ন দেশের পত্রিকায় শিরোনাম হয়। ঘটনার শুরু 28 অগস্ট 1984 সাল, যেদিন এলিজাবেথ নিখোঁজ হয়। এলিজাবেথ জানায় যে ওই দিন সে তার ঘরে ছিল যখন তার বাবা ইয়োসেফ তাকে বলে একটু বেসমেন্টে আসতে, কারণ তার একটু হেল্প দরকার ছিল। তখন গত কয়েক বছর ধরে ইয়োসেফ একটা বম শেল্টার বানাচ্ছিল ঠিক তার ঘরের নিচে। আর সে যখন এলিজাবেথের হেল্প চায় তখন ওইটার কনস্ট্রাকশন অলমোস্ট শেষ হয়ে যায়, তার শুধু একটা লাস্ট দরজা লাগানো বাকি ছিল। 1980 এর দশকে কোল্ড ওয়ার চলতেছিল এবং তাই এরকম একটা বম শেল্টার বানানো খুবই স্বাভাবিক একটা ব্যাপার ছিল। তো এলিজাবেথ তার বাবাকে সাহায্য করার জন্য নিচে যায়। ও নিচে গিয়ে দেখতে পারে যে ওইখানে একটা এমপ্টি ডোর ফ্রেম ছিল যেখানে ইয়োসেফ চাইছিল যে ও একটা দরজা লাগাবে। তো এলিজাবেথ বম শেল্টারটার ভিতরে ঢুকে আর তখন ইয়োসেফ তাকে একটা দরজা ধরাই দেয়। এলিজাবেথ ফ্রেমের এগেইনস্টে দরজাটাকে ধরে রাখে আর ইয়োসেফ দরজাটাকে ফ্রেমটার সাথে সিকিউর করে লাগাই দেয়। আর দরজা লাগানোটা শেষ হইতে না হইতে ইয়োসেফ ঠাস করে দরজাটা খুলে আর এলিজাবেথ এই ইম্প্যাক্টের কারণে খুব জোরে আঘাত পায় এবং সে অনেক বেশি পিছনে চলে যায়, ফার্দার ইনটু দ্য শেল্টার দ্যাট ইয়োসেফ ওয়াজ বিল্ডিং। আর এলিজাবেথ দাঁড়ানোর আগে ইয়োসেফ তার মুখে একটা টাওয়েল লাগায়, বাট এটা কোনো নর্মাল টাওয়েল ছিল না, এটা ক্লোরোফর্ম দিয়ে ভরা ছিল। এলিজাবেথ সাথে সাথে বেহোশ হয়ে যায়, কিন্তু তার যখন আবার হোশ আসে, her whole world fell apart.
এলিজাবেথ বুঝতে পারে যে ও এই শেল্টারের একদম যেটা লাস্ট রুম ওইটাতে আছে, আর ওকে পুরাপুরি চেইনড আপ করা হয় যাতে ও ওইখান থেকে নড়তে না পারে। ইয়োসেফ আসলে গত 6 বছর ধরে যে বম শেল্টারটা বানাচ্ছিল ওইটা কোনো বম শেল্টার না, ও এলিজাবেথের জন্য একটা জেল বানাচ্ছিল। জেলটার স্ট্রাকচারের ডিটেইলসে আমি যাচ্ছি না, কিন্তু এতটুকু বলে রাখা ইম্পর্টেন্ট যে ওই জেলটা একটা শেলফের পিছনে লুকানো ছিল। তো একটা নর্মাল মানুষ তার বেসমেন্টে গেলে কখনোই বুঝবে না যে এর পিছনে একটা জেল অলরেডি এক্সিস্ট করতেছে। আর ইয়োসেফ যেহেতু একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিল, ও অনেক টাইম নিয়ে ওই জেলটার লকটা বানায়। ও এটাকে কোনো নর্মাল লক বানায় না, ও এটাকে একটা কিপ্যাড দিয়ে লক করে, যেটার পাসওয়ার্ড শুধু ইয়োসেফ নিজেই জানতো। তো এলিজাবেথ যদি ওইখান থেকে বের হইতে চাইতো তাইলে ইয়োসেফ ওকে বের করা ছাড়া ওর কাছে আর কোনো অপশন ছিল না। এই জেলটার কনস্ট্রাকশনের সময় ইয়োসেফ অনেক মোটা কনক্রিট ইউজ করছে, আর সে অনেক ভালোভাবে রুমগুলো সাউন্ড প্রুফিংও করছে, which meant that এলিজাবেথ যতই চিল্লাচিল্লি করুক ওইটা কেউ শুনবে না। ইয়োসেফ এলিজাবেথকে লক করার পর প্রায় প্রত্যেক রাতেই সে ওই জেলটাতে যাইতো, যেখানে he would drop some basic supplies for her and he would also sexually assault her every night. And because he was having unprotected sex with his own daughter, Elizabeth eventually got pregnant. কিন্তু তার যে প্রথম বাচ্চাটা হওয়ার কথা তার মিসক্যারেজ হয়, তাই এলিজাবেথ জেলে থাকার প্রায় 5 বছর পরেও সে ওইখানে একলাই ছিল। কিন্তু 1988 সালে তার ফার্স্ট বর্ন চাইল্ড কার্স্টেন, যাকে এখন হসপিটালে আনা হয়েছে, তার জন্ম হয়। আর তার জন্মের সময় এলিজাবেথ মোটেই কোনো মেডিকেল অ্যাসিস্ট্যান্স পায় নাই। ইয়োসেফ তাকে সিম্পলি চাইল্ড বার্থের উপর একটা বই দেয় আর একটা কেচি দেয়। That was it. That was all the help that Elizabeth had. So এলিজাবেথের ওইরকম একটা ছোট রুমে যেখানে ডার্ক ফেটার্ড হিউম্যান কন্ডিশনস এর মধ্যে সে তার ফার্স্ট বর্নকে জন্ম দেয়। অ্যাসল্টটা যেহেতু কন্টিনিউ হইতে থাকে, এলিজাবেথ অনেকবার প্রেগনেন্ট হয়। ওভার দ্য ইয়ার্স সে ইয়োসেফের 7টা বাচ্চাকে জন্ম দেয়। 1990 সালে এলিজাবেথের সেকেন্ড চাইল্ড জন্ম নেয়, যাকে তারা নাম দেয় স্টেফান। আর তার 2 বছর পর 1992 সালে এলিজাবেথের থার্ড বাচ্চা জন্ম নেয়, যাকে তারা নাম দেয় লিসা। The interesting thing about Lisa was that she sadly had a heart defect. So লিসা কনস্ট্যান্টলি অনেক পেইনের মধ্যে থাকতো, আর তার মেডিকেল কন্ডিশন যতদিন যাচ্ছিল তত বেশি খারাপ হচ্ছিল। ইয়োসেফের জন্য এটা একটা খারাপ নিউজ ছিল, কারণ সে জেলটাকে এমন ভাবে ডিজাইন করে নাই যে এটা এমন একটা বাচ্চা যে সারাদিন কান্নাকাটি করে তার সাউন্ডকে মফেল করতে পারবে। তার উপর এলিজাবেথও তাকে কনস্ট্যান্টলি রিকোয়েস্ট করতে থাকে যে প্লিজ তুমি আমার বাচ্চাটার জন্য কিছু একটা করো, ও যদি মেডিকেল কেয়ার না পায় তাহলে ও মরে যাবে। তো সবকিছু মিলাই ইয়োসেফ একটা প্ল্যান বানায় যে সে কিভাবে লিসাকে তার নর্মাল যে লাইফ ওইটার একটা পার্ট বানাতে পারবে। সো ইয়োসেফ এলিজাবেথকে তার ঘরের সামনে যে ফ্রন্ট স্টেপ ওইটাতে রাখে, আর ও এলিজাবেথকে দিয়ে একটা নোট লিখায়, যেটাতে এলিজাবেথ ইয়োসেফ আর রোজমেরিকে বলে যে এটা এলিজাবেথের বাচ্চা, আর ও ওদেরকে রিকোয়েস্ট করে যে ওরা যাতে বাচ্চাটার টেক কেয়ার করে। তো এরপর ফাইনালি লিসার একটা হার্ট সার্জারি হয়, যেটার কারণে ওর লাইফ ফাইনালি বেঁচে যায়, আর ও ওর দাদা দাদির সাথে থাকে। তার 2 বছর পর 1994 সালে এলিজাবেথ হ্যাড অ্যানাদার চাইল্ড, যার নাম মনিকা। আর ইয়োসেফ সেম ভাবে এমন ভাবে জিনিসটা স্টেজ করে যে মনিকা সে তার ফ্রন্ট স্টেপে পাইছে। এই স্টেজে সবাই ফ্রিটজেল ফ্যামিলিকে নিয়ে জানতো, আর পাবলিক পারসেপশনটা এরকম ছিল দ্যাট এলিজাবেথ ওয়াজ আ হরিবল মাদার, বিকজ সবাই এটাই ভাবতেছিল যে সে নিজে তার বাচ্চাদের টেক কেয়ার না করে তার বাচ্চাদেরকে শি ওয়াজ জাস্ট ডাম্পিং দেম অফ টু देयर গ্র্যান্ডপ্যারেন্টস। মেইনওয়াইল ইয়োসেফও অনেক স্যাড অ্যাক্ট করতেছিল যে সে তার মেয়েকে খুঁজে পাচ্ছে না। সো পাবলিকের সেন্টিমেন্ট ইয়োসেফ আর ওর ওয়াইফ রোজমেরি দুইজনের উপরেই অনেক পজিটিভ থাকে, আর তাই তাদের রেসপেক্ট সবার চোখে আরো বেশি বেড়ে যায়। আরো 2 বছর পর এলিজাবেথ টুইন্সকে জন্ম দেয়, যাদের নাম মাইকেল আর আলেকজান্ডার। এর মধ্যে মাইকেলের অনেক রোগ ছিল আর ওর অনেক মেডিকেল কেয়ার দরকার হইতো, কিন্তু ইয়োসেফ এটাকে মোটেও পাত্তা দেয় না, যার কারণে মাইকেল ওইখানেই মারা যায়। মাইকেল মারা যাওয়ার পরে ইয়োসেফ তার বডিকে ফার্নেসের মধ্যে ঢুকায় এন্ড হি বার্নড হিজ বডি লাইক ইট ওয়াজ নাথিং। আর আরেকটা যে বাচ্চা ছিল আলেকজান্ডার, ওকেও ইয়োসেফ সেম ভাবে স্টেজ করে যে ও তাকে ফ্রন্ট স্টেপের সামনে পাইছে। ফাইনালি 2002 সালে এলিজাবেথের লাস্ট বাচ্চা ফিলিক্স জন্ম হয়। উপরে যে বাচ্চারা থাকতে ছিল দে হ্যাড নো আইডিয়া দ্যাট ওদের মার সাথে কি হচ্ছিল। ইয়োসেফ বাচ্চাগুলোকে বলে যে তার মা তাদেরকে একদমই দেখতে পারতো না, সো তারা আসলে জানতো না যে তার মার সাথে কি হচ্ছে, এবং তাদের আরো 3 ভাই বোন জেলের মধ্যে লকড আছে। এরপর 2008 সালে কার্স্টেন অসুস্থ হয় এন্ড ইউ নো দ্য রেস্ট। এরপর কি হয়েছে, ইনভেস্টিগেটরসরা যখন এই কেস নিয়ে রিসার্চ করে, ওরা ফার্স্টে ভাবছে দ্যাট অল দিস চিলড্রেন ওয়ার মিস্টেকস
দ্যাট ইয়োসেফ এটা ইন্টেনশনালি করে নাই, কিন্তু ইয়োসেফ এটা অ্যাডমিট করে যে ও এই জিনিসটা একদম ইন্টেনশনালি করছে। ও চাইতো যে এলিজাবেথকে যতবার প্রেগনেন্ট করা যায় আর তাকে দিয়ে যত বাচ্চা জন্ম দেওয়ানো যায় সে ওইটা করবে, কারণ তা হইলে আর কোনো ছেলে এলিজাবেথের সাথে বিয়ে করতে চাবে না। সো এলিজাবেথ ইয়োসেফের প্রপার্টিই থাকবে। যদি এলিজাবেথ সামহাউ জেল থেকে বেরো হয়ে যায় তাইলেও ইয়োসেফ would have total control over her. At least that was his plan. কিন্তু এরকম বাজে কন্ডিশনে থাকার পরও এলিজাবেথ really did her best when it came to raising her children. যে তিনটা বাচ্চা এলিজাবেথের সাথে ছিল ও তাদের সবাইকে শেখায় কিভাবে পড়তে হয়, কিভাবে লিখতে হয়। ইয়োসেফ তাদের এন্টারটেইনমেন্টের জন্য তাদেরকে একটা রেডিও আর একটা টিভি এনে দেয়। এলিজাবেথ ওইটা ইউজ করে তাদেরকে বাইরের দুনিয়া সম্পর্কে শেখায়। ফাইনালি পুলিশ যখন সবকিছু জানতে পারে, তারা এলিজাবেথের যে দুইটা বাচ্চা তখনও তাদের বাসায় ছিল তাদেরকে হসপিটালে নিয়ে আসে। এই পুরো জার্নিটার সময় এলিজাবেথের ইয়াংগেস্ট বাচ্চা ফিলিক্স কিছুই বলে না, ও জাস্ট বাইরের যে সিনারিও ওইটার দিকে তাকাইছিল, বিকজ দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম দ্যাট হি ওয়াজ এক্সপেরিয়েন্সিং দ্য রিয়েল ওয়ার্ল্ড। ফাইনালি সব ভাই বোনের যখন দেখা হয় তাদের রিইউনিয়নটা অনেক বেশি ইমোশনাল হয়। আর ডাক্তাররা এই স্টোরিটা জানার পর they eventually figured out that Kirsten was suffering from a vitamin D deficiency. So তাকে effectively treatment দেওয়ার পর সে 2 দিন পর তার medically induced কোমা থেকে বের হয়ে আসে আর ও ওর ফ্যামিলির সাথে আবার রিইউনাইট করে। তো এই সব কিছুর মধ্যে সবার একটাই প্রশ্ন ছিল যে এটা কেমনে সম্ভব যে ইয়োসেফের ওয়াইফ রোজমেরি এটা নিয়ে জানে না। বাট পুলিশ যখন এটা নিয়ে ইনভেস্টিগেট করে তারা জানতে পারে দ্যাট রোজমেরিও ইয়োসেফের ভিকটিম ছিল, কারণ ইয়োসেফ অনেক স্ট্রিক্ট ছিল আর রোজমেরি নিজেও ইয়োসেফকে অনেক ভয় পাইতো। সো তার মাথায় যদি কখনো কোনো প্রশ্ন আসে সে ওইটা ইয়োসেফকে জিজ্ঞেস করার সাহস পাইতো না। ইনফ্যাক্ট ইয়োসেফ এই 24 বছরে বিভিন্ন টেনেন্টদেরকে যারা এলিজাবেথের প্রিজনের ঠিক উপরের রুমে থাকতো তাদেরকেও ভাড়া দেয়, কিন্তু কেউ কোনো স্ট্রেঞ্জ নয়েজ নিয়ে কখনো কমপ্লেইন করে নাই। সো এলিজাবেথ আর তার বাচ্চাদেরকে 1 বছরের জন্য থেরাপি বা রিহ্যাবিলিটেশন দেওয়া হয় এবং তারপর তাদেরকে নতুন আইডেন্টিটি দিয়ে সোসাইটিতে রিইন্ট্রোডিউস করা হয়। তারা এখন কোথায় থাকে এটার লোকেশন অস্ট্রিয়ান গভর্নমেন্ট রিভিল করে নাই, যাতে তারা একটা নর্মাল লাইফ লিড করতে পারে। হাউএভার অনেক অ্যানোনিমাস রিপোর্টস সামনে আসছে যারা বলে দ্যাট ওরা সাকসেসফুলি সোসাইটির সাথে রিইন্টিগ্রেট হইতে পারছে আর ওরা মোটামুটি হ্যাপি লাইফস লিড করতেছে। অ্যাজ ফর ইয়োসেফ, তার ট্রায়াল যখন স্টার্ট হয় ইনিশিয়ালি হি প্লিডেড নট গিলটি, বাট কোর্টে যখন এলিজাবেথ আসে আর সে সবকিছু বলে, apparently Yosef started crying and then he changed his plea to guilty. এই 4 দিনের ট্রায়াল শেষ করার পর Yosef was found guilty. ও মার্ডার বাই নেগলেক্টের জন্য লাইফ ইমপ্রিজনমেন্ট পায়, এনস্লেভমেন্টের জন্য 20 বছর, রেপের জন্য 15 বছর, ডেপ্রিভেশন অফ লিবার্টির জন্য 10 বছর, কোয়ারশনের জন্য 5 বছর আর ইনসেস্টের জন্য 1 বছরের পানিশমেন্ট পায়। এই ভিডিওটা বানানোর সময়ও Yosef is 89 years old and he is still in prison. And with that, Yosef আর এলিজাবেথের কেস এখানেই শেষ হয়। So if you'd like to watch more videos like this, then please like this video and subscribe to this channel. Please protect your loved ones and I'll see you in the next one.